ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ক্লাসে আমরা শিখব অনুপাত এবং সমানুপাত সম্পর্কে এবং একই সঙ্গে এটাও জানব যে অনুপাতের সংজ্ঞাটা কী এবং সমানুপাতের সংজ্ঞাটা কী এবং সমানুপাতে যে সূত্রগুলো আছে এবং আমরা কি করে বিভিন্ন সংখ্যার অনুপাত এবং সমানুপাত নির্ণয় করব সে বিষয়ে সম্যক আলোচনা করব তোমাদের সঙ্গে। তাই তোমরা ভিডিওটাকে স্কিপ আউট করবে না, আমার সঙ্গে থাকো এবং আমার এই চ্যানেলে যারা তোমরা নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আবারও বলছি, কেউ ভিডিওটা স্কিপ করবে না, পারলে শেয়ার করে দাও। চলো তাহলে আর সময় নষ্ট না করে আজকে ক্লাসটা শুরু করি। অনুপাত এবং সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন। আমরা প্রথমেই জানবো যে অনুপাত কাকে বলা হয়। দেখো, অনুপাত কাকে বলা হয় এই সংজ্ঞা আমাকে জানতে হবে এবং একই সঙ্গে যে অনুপাতকে আমরা কিভাবে প্রকাশ করব, অনুপাতের চিহ্নটা কি, সমানুপাতের চিহ্নটা কি, এই সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। তাই তোমরা আমার সঙ্গে থাকো এবং ভিডিওটা শেয়ার করে দাও অন্য যারা স্টুডেন্টস আছে তাদের জন্য। তো দেখো অনুপাত কি, দেখো আমি এখানে লিখেছি, লুক অ্যাট দ্য বোর্ড। দুটি অনুরূপ বা ভিন্ন পরিমাণকে তুলনা করার যে গাণিতিক পদ্ধতি তাকে বলে অনুপাত। আমি আবারও রিপিট করছি, দেখো দুটি অনুরূপ বা ভিন্ন পরিমাণকে তুলনা করার যে গাণিতিক পদ্ধতি তাকে বলে কি অনুপাত। অর্থাৎ আমরা বলতে পারি অনুপাত হচ্ছে একটা গাণিতিক বিভাজন অভিব্যক্তি, তাই না? এই অনুপাতকে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, দুটো ডট চিহ্ন, একটা উপর একটা নিচে, একটা অনুপাতের চিহ্ন বলা হয়। এবার আমরা একটা এক্সাম্পল নিয়ে যদি তোমাদের সামনে তুলে ধরি, বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে, একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখো অনুপাত, আমি ধরে নিই যে তোমাদের ক্লাসে, তোমরা যে ক্লাসে পড়ছো সেই ক্লাসে 10 জন ছেলে আছে এবং 5 জন মেয়ে আছে। 10 জন ছেলে, দেখো 10 জন আছে কি ছেলে, 10 জন ছেলে আর 5 জন মেয়ে আছে তুমি যে ক্লাসে পড়ো সেই ক্লাসে। এবার আমরা দেখি এই ছাত্রদের ছেলে এবং মেয়ের মধ্যে যে অনুপাত, এদের তুলনা, যে বিভাজন পদ্ধতি সেটা কি। তা আমরা যখন এই 10 জন ছেলে এবং 5 জন মেয়ের মধ্যে একটা তুলনা করব, তাদের পরিমাণকে তুলনা করব, একটা গাণিতিক অভিব্যক্তি প্রকাশ করব, তখন আমরা তাকে কি বলবো। দেখো আমরা ঠিক এভাবে লিখবো, 10:5, 10:5। আমরা এই যে 10:5 এটাকে আমরা আরো লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি, ছোট করতে পারি, তখন কি হবে দেখো 2:1। এই যে অনুপাতের চিহ্নটা, উপরে একটা ডট নিচে একটা ডট, ডবল ডট উপরে এবং নিচে। 10:5, এটাকে ছোট করলে আমরা কি পেয়ে গেলাম, 2:1। তোমরা যে ক্লাসে পড়ছো সেই ক্লাসের ছেলে এবং মেয়ের অনুপাত কত, 2:1, 2:1, তাই না? তাহলে এই যে আমরা 10টা ছেলে এবং 5টা মেয়ের মধ্যে যে পরিমাণগত যে তুলনা করলাম, যে গাণিতিক অভিব্যক্তি প্রকাশ করলাম, আমরা তাকে কি বলবো, অনুপাত বলবো। এবার দেখো অনুপাতকে আমরা যখন বলছি, এবার দেখো দুটো রাশি, একটা ধরে নাও এ আর একটা বি, এই দুটো পরিমাণ বা রাশি আমরা এদেরকে যখন অনুপাতের ফর্মে সাজাবো তখন আমরা কি লিখবো, দেখো A:B অথবা A:B। দেখো A:B, এটাকে আমরা এ আকারেও লিখতে পারি, A/B, তাই না? দেখো A:B কে আমরা কি লিখলাম, A/B, এ আকারে আমরা কিন্তু লিখলাম, তাই না? এর কারণ অবশ্য আছে, সেটা নিয়ে আলোচনা করব যে কেন লিখলাম যে A:B। আমরা এটাকে কি করছি, A/B এই যে ভগ্নাংশ আকারেও লিখছি। আমরা যখনই বলছি A:B, দেখো আমরা এটাকে এই ফর্মেও লিখতে পারি, A/B, তখন এটা কি হয়ে যাচ্ছে, ভগ্নাংশ আকারে হয়ে যাচ্ছে, তাই না? আমরা যখন দেখো এখানে কি বলেছি, দেখো A:B,
এ এবং বি এর পরিমাণগত তুলনা বা বিভাজন পদ্ধতি। যখন বিভাজন পদ্ধতিতে বলছি তখন কি এ বাই বি, এ অনুপাত বি কে আমরা কি বলতে পারি এ বাই বি। তাহলে এই যে এ এবং বি, এই যে দুটো পদ আছে এর একটা নাম আছে এ অনুপাত বি। এই অনুপাতে দেখো এই যে একে আমরা কি বলবো পূর্ব পদ। ভালো করে মনে রাখবে ডিয়ার স্টুডেন্টস, পূর্ব পদ। আর যখন বলছি বি, আর এই বিটাকে আমরা কি বলবো উত্তর পদ, উত্তর পদ বা বলা যায় পরপদ, পরপদ। তাহলে ডিয়ার স্টুডেন্ট তোমরা বুঝতে পারছো যে এ অনুপাত বি, এই যে দুটো পদ আছে এ এবং বি নাম কি, প্রথমটা কি পূর্বপদ, তারপরটা কি উত্তরপদ বা পরপদ। তাহলে অনুপাতের পূর্বপদ এবং পরপদ থাকে। আবার দেখো এই পূর্বপদ এবং উত্তরপদের পরিবর্তন হয়। যখন আমি বলছি a is to b, আমি যদি এটাকে যখন বলবো এটাকে আমি এটাও বলতে পারি b is to a, তার মানে কি পূর্বপদ এবং উত্তরপদের স্থান পরিবর্তন হলো, তাই না? যখন আমি বলছি b by a, তখন এটা কি হয়ে যাবে b by a, তাই না? তখন বিভাজন পদ্ধতির রূপটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা যখন বলছি a is to b তখন a by b, আবার তখন এটা যখন বলছি b is to a তখন কি হয়ে যাচ্ছে b by a। এই যে b by a এটাকে আমরা কি বলবো a by b এর ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত বলা হয়। তাহলে a অনুপাত b ব্যস্ত অনুপাত কত হবে b অনুপাত a। আমি যদি বলি 3:5, 3 অনুপাত 5, এটা ব্যস্ত অনুপাত কি হবে আমাকে মনে রাখতে কি হবে পূর্বপদ এবং পরপদের স্থান পরিবর্তন হবে, তাই না? এখানে পূর্বপদ কত 3, পরপদ 5, স্থান পরিবর্তন করে লিখলে কি হবে 5:3, তখন এটা কি হয়ে আছে ব্যস্ত অনুপাত, তাই না? তাহলে অনুপাতের দুটো যে পদ আছে, একটা হচ্ছে কি পূর্বপদ আর একটা কি উত্তরপদ বা পরপদ। এই অনুপাতের অঙ্ক কিন্তু পরীক্ষা আসবে, খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। জাস্ট মনে রাখবে অনুপাত, এবং যখন অনুপাতে দুটো পদ, একটা পূর্বপদ একটা পরপদ, যখন একটা স্থান পরিবর্তন করছে তখন তাকে আমরা কি বলবো ব্যস্ত অনুপাত, তাই না? এবার আমরা দেখি সমানুপাত সম্পর্কে আমরা জানবো। আমরা এতক্ষণে শিখলাম কি সম্পর্কে যে হোয়াট ইজ রেশিও। এবার আমরা জানবো হোয়াট ইজ প্রপোর্শন। প্রপোর্শন বলতে কি বোঝানো হয়, প্রপোর্শনটা অ্যাকচুয়ালি কি, তার ব্যাখ্যাটা আমরা করব। ডিয়ার স্টুডেন্টস, ডোন্ট স্কিপ আউট দ্য ভিডিও, কিপ শেয়ারিং মাই ভিডিও, ওকে? এবার আমরা দেখব সমানুপাতটা কি। দেখো আমরা যখনই বলবো এই যে এ বি সি ডি, এই চারটি বীজগাণিতিক পদ, এই চারটি বীজগাণিতিক পদ যখন সমানুপাত হবে, সমানুপাত মানে কি দুটো অনুপাত যখন সমান হয়ে যাবে, a is to b আর একটা অনুপাত ধরো c is to d, এই যে দুটো অনুপাত, একটা a is to b, a অনুপাত b, আর একটা কি c অনুপাত d, এই দুটো অনুপাত যখন সমান হবে, পরিমাণগত দিক দিয়ে সমান হবে, তখন তাকে আমরা কি বলবো সমানুপাত। অনুপাত সমানুপাত, সমান যুক্ত অনুপাত। এই সমানুপাতের চিহ্ন কি আমরা কি দেখলাম, অনুপাতের চিহ্ন দুটো ডট। যখন আমরা সমানুপাত বলছি দেখো 4টে ডট হবে, ঠিক এরকম ভাবে, এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন, তাই না? তাহলে আমরা যখন দেখলাম যে a অনুপাত b এবং c অনুপাত d, এই অনুপাত যখন, এই দুটো অনুপাত যখন সমান হবে পরিমাণগত দিক থেকে, রাশির মানগত দিক থেকে, তখন তাকে আমরা কি বলবো সমানুপাত। এবং তখন আমরা তাকে কিভাবে লিখবো, তখন আমরা এইভাবে লিখবো, দেখো a অনুপাত b, এই যে সমানুপাতের চিহ্ন c অনুপাত d। তাহলে এই যে a b c d এরা যখন সমানুপাত হবে, এই চারটে পদ, a হচ্ছে প্রথম পদ, b দ্বিতীয় পদ, c তৃতীয় পদ, আর d কি চতুর্থ পদ। এই যে চারটে পদ আছে, এই চারটে পদের মধ্যে একটা কিন্তু কানেকশন আছে। এ হচ্ছে কি প্রথম পদ, আমরা এটা কি জানি প্রথম, এটাকে দ্বিতীয়, সিটা কি তৃতীয়, আর এটা চতুর্থ। এই যে চারটে পদ, একটা সমানুপাতের চারটে পদ a b c d,
এই চারটে পদের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি আমরা সেটা জানবো, যে প্রান্তীয় পদ দুটি গুণফল। এখানে প্রান্তীয় পদ কোনটা, একটা এ আর একটা ডি। তাহলে এ আর ডি কে যদি গুণ করা হয় তো এ ডি, এই প্রান্তীয় পদ দুটি গুণফল মধ্যবর্তী পদ দুটি গুণফলের সমান। মধ্যবর্তী পদ দুটো কি, একটা বি একটা সি, তাহলে কি হবে বি গুণিত সি। তাহলে এ ডি ইজ ইকুয়াল টু বি সি। যখন একটা সমানুপাতে চারটে পদ থাকবে এ বি সি ডি, এর মধ্যে একটা সম্পর্ক কি হবে, যে প্রান্তীয় পদ দুটি গুণফল অর্থাৎ শেষ দুটি যে পদ আছে এ এবং ডি এর গুণফলটা কি হবে, এই যে মাঝখানটায় দুটো পদ বি এবং সি এদের গুণফলের সমান হবে, তাই না? সমানুপাতে আর কি কি হয় দেখো, আমার দেখো আর কি কি পরিবর্তন হয় একটু দেখে নাও। আবার দেখো এ ইজ টু বি, এ অনুপাত বি, এটা যখন আমরা বলছি সমানুপাত সি অনুপাত ডি। আবার দেখো আমরা এই যে একটু আগে বললাম কি, যে পূর্বপদ এবং পরপদকে স্থান পরিবর্তন করে লিখলে কি হয়, ব্যস্ত অনুপাত। আমরা এটাকে এভাবে বলতে পারি যে বি অনুপাত এ এবং সমানুপাত আমরা বলতে পারি ডি অনুপাত সি। জাস্ট পূর্বপদ এবং পরপদের স্থান পরিবর্তন হয়েছে, তাই না? আমরা এভাবে এটাও করতে পারি। আবার এটাও করতে পারি যে এ অনুপাত বি, আমরা এরকম করে লিখতে পারি যে এ অনুপাত বি, এটা যখন সমানুপাত হচ্ছে কার সঙ্গে, সি অনুপাত ডি। আমরা এটাকে এভাবে লিখতে পারি যে দেখো এই মধ্য যে দুটি পদ এদের স্থান পরিবর্তন হলেও সমানুপাতে কোনো মানের পরিবর্তন হবে না। তখন আমরা লিখতে পারি কি এ অনুপাত সি, এটা দেখো সমানুপাত কি বলতো, এখানে দেখো কি হয়ে আছে এ অনুপাত সি, তাহলে বি অনুপাত ডি, তাই না? সেক্ষেত্রে বিভাজন পদ্ধতিটা কি হবে, এ অনুপাত সি, তখন কি বল এ বাই সি ইজ ইকুয়াল টু বি বাই ডি। সমানুপাত সমান চিহ্ন, দেখো এই যে একই নিয়ম, এ ডি ইজ ইকুয়াল টু বি সি, সে একই নিয়মে চলে আসছে যে প্রান্তীয় পদ দুটি গুণফল ইজ ইকুয়াল টু মধ্য পদ দুটি গুণফলের সমান। এই কথাটা মনে রাখবে, এই সূত্রটা আমি লিখে দিচ্ছি। দেখো প্রান্তীয় পদ দুটির গুণফল, এটা কি হবে, এটা সমান কার সঙ্গে, মধ্য পদ দুটির গুণফলের সমান। এই সূত্রটা তোমরা কিন্তু মুখস্থ রাখবে যে একটা সমানুপাতের ক্ষেত্রে প্রান্তীয় পদ দুটির গুণফল সমান কি হবে, অলওয়েজ মধ্য পদ দুটির গুণফলের সমান, তাই না? আর একটা দেখবো, এই যে আমরা সমানুপাত পেলাম, এই সমানুপাতের যোগ ভাগ প্রক্রিয়া যদি আমরা করি সেই ক্ষেত্রে তার রূপটা কেমন হয় আমরা দেখি। দেখো আমরা যখনই বলছি, দেখো এ অনুপাত বি, এটা যখন আমরা সমানুপাত করছি কার সঙ্গে, যে সি অনুপাত ডি, তার মানে কি বলতো এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি, তাই না? এই সমানুপাতটাকে আমরা যদি কি করি, একই সঙ্গে যোগ ভাগ প্রক্রিয়া করি সেই ক্ষেত্রে কি হবে, দেখো সেই ক্ষেত্রে আমরা যদি প্রথমে ভাগ প্রক্রিয়া করি a বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি, এ অনুপাত বি সমানুপাত সি অনুপাত ডি, আমরা যদি যোগ প্রক্রিয়া করি সেক্ষেত্রে কি হবে, দেখো a প্লাস বি বাই বি ইজ ইকুয়াল টু এখানে সি প্লাস ডি বাই ডি। এটা কি যোগ প্রক্রিয়া, এটা মনে রাখবেন যোগ প্রক্রিয়া। দেখো আবারও দেখো, যখন বলছি a বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি, এই সমানুপাতের ক্ষেত্রে আমরা যখন যোগ প্রক্রিয়া করছি তখন কি হচ্ছে a বাই বি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি, তাই না? আবার যখন আমরা বিয়োগ প্রক্রিয়া করব তখন কি হবে, দেখো তখন হয়ে যাবে a মাইনাস বি বাই বি ইজ ইকুয়াল টু সি মাইনাস ডি বাই ডি। এটা কখন হবে, যখন আমরা বিয়োগ প্রক্রিয়া করব, তাই না? এই সূত্রগুলো কিন্তু খুব দরকার, পরীক্ষা কিন্তু এভাবে আসবে যে তিনটে অনুপাত দেবে, চতুর্থ অনুপাতটাকে বার করতে হবে, তাই না? প্রান্তীয় পদ দুটি গুণফল থাকবে, মাঝের একটা পদ দেওয়া থাকবে, তোমাকে বলা হবে চতুর্থ পদটার মান কত বা তৃতীয় পদটার মান কত।
তখন এই সূত্রগুলো কিন্তু কাজে লাগবে, তাই না? এবার আমরা দেখি একই সঙ্গে যদি যোগ ভাগ প্রক্রিয়া হয় সেক্ষেত্রে অনুপাতের রূপটা কেমন হয়। একই সঙ্গে যদি যোগ ভাগ প্রক্রিয়াকে আমরা কাজে লাগাই এই সমানুপাতের ক্ষেত্রে, সেক্ষেত্রে সূত্রটা কি হবে বলতো? দেখো, a প্লাস বি বাই a মাইনাস বি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। তখন এটা একই সঙ্গে কি হয়ে আছে? যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে এই যে সমানুপাতের সূত্রগুলো আমাকে বললাম, a প্লাস বি বাই বি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি, a মাইনাস বি বাই বি ইজ ইকুয়াল টু সি মাইনাস ডি বাই ডি, আর যে যোগ ভাগ প্রক্রিয়া a প্লাস বি বাই a মাইনাস বি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। এই যে সমানুপাতের সূত্রগুলো খুবই দরকার, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আশা করি আজকে ক্লাসটা বুঝতে পেরেছো। আমি একটু রিক্যাপ করে দিই। অনুপাত হচ্ছে দুটি ভিন্ন বা একই জাতীয় কোনো পরিমাণের মধ্যে যে গাণিতিক তুলনা, যে বিভাজন অভিব্যক্তি, আমরা তাকে কি বলবো? সমানুপাত, অনুপাত বলবো। এবং যখন দুটো অনুপাত সমান হবে তখন তাকে আমরা কি বলবো? সমানুপাত। এবং এ বি সি ডি যদি এই চারটে পদ যদি সমানুপাত হয়, এদের মধ্যে কি একটা সম্পর্ক আছে যে প্রান্তীয় পদ দুটি গুণফল ইজ ইকুয়াল টু মধ্য পদ দুটি গুণফলের সমান, অর্থাৎ এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি, অথবা এ ডি সমান বি সি, আমরা এটাও বলতে পারি। এবং কি আমরা যে সমানুপাতের ক্ষেত্রে যোগ প্রক্রিয়াটা কি হয়? এ বি সি ডি এই চারটে পদ যদি সমানুপাতে হয় সেক্ষেত্রে কি হবে? এ প্লাস বি বাই বি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি। এটা যোগ প্রক্রিয়ার ক্ষেত্রে। যখন ভাগ প্রক্রিয়া করব, এ মাইনাস বি বাই বি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি। এবং আমরা যখন একই সঙ্গে যোগ এবং ভাগ প্রক্রিয়া ব্যবহার করব সেক্ষেত্রে সমানুপাতের সূত্রটা কি হবে বলতো? এ প্লাস বি বাই এ মাইনাস বি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। এই সূত্রটা দেখো, এ প্লাস বি বাই এ মাইনাস বি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। এই সূত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি 5 স্টার দিয়ে দিলাম। এই সূত্রটা ইউজ করে অনেক অঙ্ক কিন্তু সমাধান করা যাবে। এবং তোমাদের যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে সেই এক্সামগুলোতে এই ধরনের অঙ্ক এই অনুপাত থেকে কিন্তু অনেক আসে। তোমরা জাস্ট প্র্যাকটিস করো। তো ডিয়ার অডিয়েন্স, আশা করি আজকের এই ক্লাস তোমরা বুঝতে পেরেছো। এবং আবারও বলছি, গণিতের ক্লাস মানে প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। তুমি যত বেশি প্র্যাকটিস করবে, গণিত ক্লাসের প্রতি তোমার যে অনুরাগ তত বেশি সৃষ্টি হবে। আমি আবারও বলছি, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই শেয়ার করবে। এবং যারা আমার চ্যানেলে নতুন, তোমরা কাইন্ডলি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবং যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যাদের ডিয়ার স্টুডেন্টস, যদি তোমাদের আজকের এই ভিডিও সম্পর্কে কোনো কিছু প্রশ্ন করার থাকে, প্লিজ গো টু মাই ইনবক্স এন্ড কমেন্ট। আমি তোমাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই করব, ইটস মাই ডিউটি। এবং তোমরা বেশি প্র্যাকটিস করবে। প্র্যাকটিস মেক সামওয়ান প্র্যাকটিস, অ্যান্ড ম্যাথমেটিক্স ইজ এ সাবজেক্ট অফ প্র্যাকটিস। অঙ্ক এমন একটা সাবজেক্ট, যত বেশি প্র্যাকটিস করবে তোমার ধারণা, তোমার স্বচ্ছতা তত বেশি কিন্তু ক্লিয়ার হবে। সো কিপ প্র্যাকটিস গোয়িং অন। আবার নেক্সট ক্লাসে অবশ্যই দেখা হচ্ছে। টিল দেন, many congratulations. Stay safe from the knowledge of pro.